পার্টির ঝলমলে আলোয় ঠিক যেন এক অপ্রত্যাশিত নাটকের মঞ্চ তৈরি হয়েছিল। প্রধান অতিথি হিসেবে পৌঁছে গেলেন শহরের সম্মানিত ডিএম সাহেব, আর ঠিক সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ালেন তারই তালাকপ্রাপ্ত স্ত্রী, এবার পরিচারিকার সাধারণ পোশাকে। তারপর যা ঘটল তা দেখে উপস্থিত সবাই চোখ বড় বড় করে একেবারে হতবাক হয়ে গেলেন। বন্ধুরা, সেই রাতে শহরের বিখ্যাত শর্মা প্যালেসে অসাধারণ জাঁকজমকের আয়োজন চলছিল। চারদিকের উজ্জ্বল আলোকসজ্জা আর অপূর্ব সাজসজ্জার মাঝে শহরের বহু নামিদামি মানুষ ধীরে ধীরে প্যালেসের ভিতরে প্রবেশ করছিলেন। উপলক্ষ ছিল বিকাশ শর্মা এবং তার স্ত্রী রুমা শর্মার বিবাহবার্ষিকী। তাই বড় বড় কর্মকর্তা, প্রভাবশালী ব্যবসায়ী এবং বিশেষ অতিথিরা এই জমকালো পার্টিতে যোগ দিতে এসেছিলেন। প্যালেসের প্রধান গেটের সামনে গাড়ির লম্বা লাইন তৈরি হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় একটি কালো সরকারি গাড়ি ধীরে ধীরে গেটের সামনে এসে থামল। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত মানুষজন সতর্ক হয়ে উঠলেন। গাড়ি থেকে নেমে এলেন শহরের জেলাশাসক অজয় প্রতাপ সিনহা। দীর্ঘদেহী, ব্যক্তিত্বপূর্ণ এবং মুখে এক কঠোর কিন্তু শান্ত ভাব ফুটে উঠছিল। অজয় ছিলেন সেই সব অফিসারদের মধ্যে একজন যাদের সততা ও নিষ্ঠার কথা পুরো জেলায় সবাই আলোচনা করতেন। গেটে দাঁড়িয়ে থাকা বিকাশ শর্মা নিজে এগিয়ে গিয়ে তাকে স্বাগত জানালেন। আসুন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, বিকাশ হাসি মুখে বললেন। অজয় হালকা হাসির সঙ্গে মাথা নেড়ে প্যালেসের ভিতরে প্রবেশ করলেন। তিনি হলের ভিতরে আসতেই অনেকে তার সঙ্গে হাত মেলাতে শুরু করলেন। কেউ প্রশাসনের প্রশংসা করলেন, কেউ জেলার সুন্দর ব্যবস্থাপনার কথা তুললেন। অজয় বিনম্রতার সঙ্গে সবার কথা মন দিয়ে শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ তার নজর হলের এক কোণে দাঁড়িয়ে থাকা এক মহিলার উপর পড়ল। সেই মহিলা ট্রের উপর জুসের গ্লাস সাজিয়ে অতিথিদের পরিবেশন করছিলেন। তার মুখে কোনো মেকআপ ছিল না। সাধারণ ইউনিফর্ম পরে তিনি চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিলেন। প্রথম দর্শনে তাকে একজন সাধারণ পরিচারিকাই মনে হচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই অজয়ের পা থমকে গেল। তার চোখ সেই মহিলার উপর স্থির হয়ে গেল। বুকের ধরপড়ানি যেন হঠাৎ অনেক বেড়ে গেল, কারণ সেই চেহারা তার কাছে একেবারেই অচেনা ছিল না। সেই মহিলা আর কেউ নন, তিনি ছিলেন নেহা, অজয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী। কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো হল তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তার সামনে শুধু রয়ে গেল সেই চেহারা যাকে তিনি একসময় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করতেন। নেহা ধীরে ধীরে অতিথিদের জুস পরিবেশন করছিলেন। তিনি মাথা নিচু করে কাজ করে যাচ্ছিলেন। সম্ভবত তাই তিনি অজয়কে কখনো দেখতে পাননি। অজয়ের শ্বাস যেন ভারী হয়ে আসছিল। তিনি কখনো ভাবেননি যে জীবনের এমন একটা মোড় আসবে যে মহিলার সঙ্গে তিনি 7 পাকে বাধা পড়েছিলেন, সে আজ এক প্যালেসে পরিচারিকার কাজ করবে। অজয়ের আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে এলো। ঠিক সেই সময় পাশ দিয়ে এক ওয়েটার ট্রে নিয়ে যাওয়ার সময় ফিসফিস করে অন্য একজনকে বলছিল, ও নতুন মেয়ে, 2 মাস আগেই কাজে লেগেছে। অজয়ের কানে সেই শব্দগুলো পরিষ্কারভাবে পৌঁছে গেল। নতুন মেয়ে? তার নজর আবার নেহার ওপর স্থির হল। এত বছর পরেও তাকে চিনতে অজয়ের এক মুহূর্তও সময় লাগেনি। তফাৎ শুধু এটুকুই ছিল যে আগে তার মুখে আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা ঝলমল করত, আর আজ সেখানে ক্লান্তি আর নীরবতা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নেহা ঘুরে তাকালেন এবং তার নজর সরাসরি অজয়ের ওপর পড়ল। এক পলকের জন্য তার হাতের ট্রে হালকা কেঁপে উঠল। দুজনের চোখ একে অপরের সঙ্গে ধাক্কা খেল। সেই মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিল। নেহার চোখে প্রথমে অবাক হওয়ার ভাব ফুটে উঠল, তারপর এক অদ্ভুত অস্থিরতা। তিনি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিলেন এবং কিছু না বলে এগিয়ে গেলেন। অজয় সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার মনে অনেক প্রশ্ন একসঙ্গে দানা বাঁধছিল। এখানে কিভাবে? এই অবস্থায় কেন? তালাকের পর আসলে তার জীবনে এমন কি ঘটেছিল? ঠিক তখন বিকাশ শর্মা আবার তার কাছে এলেন। স্যার, আসুন, আমরা কেক কাটা শুরু করতে চলেছি। অজয় যেন তার চিন্তার জগৎ থেকে ফিরে এলেন। তিনি চুপচাপ মাথা নেড়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন, কিন্তু তার মনোযোগ এখন আর কোথাও ছিল না। অনুষ্ঠান চলছিল, মানুষ হাততালি দিচ্ছিল, ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল, কিন্তু অজয়ের নজর বারবার সেই দিকেই চলে যাচ্ছিল যেখানে নেহা কাজ করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ হলের মাঝখানে
একটি বিকট শব্দ শোনা গেল। তুমি কি একটা ট্রে ঠিকমতো সামলাতে পারো না? এই কণ্ঠস্বরটি ছিল কমলেশ শর্মার। সবার নজর সেদিকে ঘুরে গেল। নেহার হাতের ট্রে সামান্য ধাক্কা লেগেছিল এবং একটি গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল। কমলেশ রেগে গিয়ে তাকে বকছিলেন, কাজ করতে জানো না তো চাকরি করতে আসো কেন? নেহা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। হলের অনেকেই এই দৃশ্য দেখছিলেন, কিন্তু কেউ কিছু বলছিলেন না। আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে অজয় প্রতাপ সিনহা এইসব দেখছিলেন। তার চোখে এখন আর সেই শান্তি ছিল না যা কিছুক্ষণ আগে ছিল। পরের মুহূর্তেই অজয় প্রতাপ ধীরে ধীরে কমলেশ শর্মার দিকে এগোতে লাগলেন। হলে উপস্থিত অনেকে দেখলেন যে জেলার ডিএম নিজে ভিড় ঠেড়ে এগিয়ে আসছেন। তার মুখে রাগের কোনো বহিঃপ্রকাশ ছিল না, কিন্তু তার চোখে এক কঠোর শান্তি ছিল, যা দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন নিজে থেকেই রাস্তা ছেড়ে দিচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই অজয় কমলেশ শর্মার সামনে এসে দাঁড়ালেন। কমলেশ তখনও রেগে বলছিলেন, কাজ করার এটা কোনো ধরন? এত বড় বড় অতিথি এসেছেন আর তোমরা এমন গাফিলতি করো? তার কথায় সেই অহংকার ছিল যা সাধারণত বড়লোক ঘরের মানুষের আচরণে দেখা যায়। নেহা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, তার মুখে কোনো উত্তর ছিল না। ছিল শুধু এক শান্ত স্বীকৃতি, যেন তিনি এই ধরনের বকুনিতে অভ্যস্ত হয়ে গেছেন। অজয় কিছুক্ষণ সেই দৃশ্য দেখলেন, তারপর শান্ত গলায় বললেন, শর্মাজি, এতটুকু ছোট কথার জন্য কাউকে এভাবে সবার সামনে অপমান করা কি খুব জরুরি? কমলেশ প্রথমে চমকে গেলেন। তিনি হয়তো ভাবতেও পারেননি যে জেলা শাসক নিজে এই বিষয়ে কথা বলবেন। হলের মানুষের নজর এখন পুরোপুরি সেই দিকে স্থির হয়ে গেল। কমলেশ একটু হেসে বললেন, আরে ডিএম সাহেব, আপনি তো জানেনই চাকর বাকরদের শক্ত হাতে না সামলালে মাথায় চড়ে বসে। অজয়ের নজর ধীরে ধীরে নেহার দিকে গেল। তিনি তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। ভাঙা গ্লাসের টুকরোগুলো মেঝের ওপর ছড়িয়েছিল এবং তার আঙুলগুলো হালকা কাঁপছিল। এই দৃশ্য অজয়ের ভেতরে কিছু একটা গভীর জায়গায় নেড়ে দিল। অজয় ধীরে ধীরে বললেন, ভুল প্রতিটি মানুষের থেকেই হয়, আর মানুষের সম্মান তার কাজের জন্য কমে যায় না। তার গলার স্বর খুব চড়া ছিল না, কিন্তু পুরো হলে পরিষ্কার শোনা যাচ্ছিল। কিছু মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল। সম্ভবত তারা আন্দাজ করতে পেরেছিলেন যে বিষয়টি সাধারণ নয়। কমলেশ একটু হেসে বললেন, আরে ডিএম সাহেব, আপনি তো অনেক বড় অফিসার, আপনার এই ছোট ছোট বিষয়ে পড়ার কি দরকার? অজয় এক মুহূর্ত চুপ করে রইলেন। তার নজর আবার নেহার ওপর গেল। এত বছর পরেও তিনি সেই একইভাবে দাঁড়িয়েছিলেন, যেমনটা আগে কোনো ভুলে চুপ হয়ে যেতেন। সেই নীরবতাকে অজয় খুব ভালোভাবে চিনতেন। তারপর অজয় ধীরে ধীরে বললেন, দরকার আছে, কারণ কারও সম্মান ছোট কোনো বিষয় নয়। হলে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। কমলেশ বুঝতে পারছিলেন না কি উত্তর দেবেন। বিকাশ শর্মাও একটু দূর থেকে এসব দেখছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বিষয়টি আর স্বাভাবিক নেই। ওদিকে নেহা ধীরে ধীরে নিচু হয়ে ভাঙা গ্লাসের টুকরোগুলো তুলতে শুরু করলেন। তার হাত কাঁপছিল এবং তিনি দ্রুত সব পরিষ্কার করার চেষ্টা করছিলেন। সম্ভবত তিনি চাইছিলেন না যে এই কথা আর বাড়ুক। অজয় কিছুক্ষণ তাকে দেখলেন। তার মুখে এখনও সেই কঠোরতা ছিল না, ছিল শুধু এক গভীর চিন্তা। বিকাশ দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। স্যার, আপনি আসুন, কেক কাটা শুরু হচ্ছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। অজয় কিছু না বলে মাথা নেড়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন, কিন্তু তার পদক্ষেপের গতি আগের মতো ছিল না। তার মনে অন্য কিছু চলছিল। মঞ্চে আলো আর ক্যামেরার চমক আরও বেড়ে গিয়েছিল। বিকাশ আর রুমা কেক কাটার জন্য দাঁড়িয়েছিলেন। হাততালির আওয়াজ শোনা যাচ্ছিল। সবাই খুশি মনে হচ্ছিল, কিন্তু সেই ভিড়ে দাঁড়িয়ে অজয়ের মনোযোগ তখনও সেই কোণেই ছিল যেখানে কিছুক্ষণ আগে নেহা দাঁড়িয়েছিলেন। এখন তিনি সেখানে ছিলেন না। অজয়ের নজর তাকে খুঁজতে শুরু করল। হলের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত তার চোখ ঘুরতে লাগল, কিন্তু নেহাকে কোথাও দেখা যাচ্ছিল না। ঠিক তখন এক ওয়েটার তার কাছে এসে ধীরে ধীরে বলল, স্যার, সম্ভবত উনি কিচেনের দিকে গেছেন। অজয় কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার মনে যেন অনেক পুরনো দরজা একসঙ্গে খুলে গেল। তালাকের পর তিনি কখনো জানার চেষ্টা করেননি যে নেহার জীবন কোন দিকে যাচ্ছে। সেই সময় তার মনে হয়েছিল সম্ভবত এটাই দুজনের জন্য ভালো হবে, কিন্তু আজ তাকে এই অবস্থায় দেখে তার ভেতরটা যেন ভেঙে গেল। ওদিকে কিচেনের পেছনের ছোট করিডোরে নেহা একা দাঁড়িয়েছিলেন। তিনি দ্রুত হাত ধুয়ে গভীর শ্বাস নিতে লাগলেন। তার চোখে জল ছিল,
কিন্তু তিনি তা বাইরে আসতে দিতে চাইছিলেন না। হঠাৎ তিনি পেছন থেকে কারোর পায়ের আওয়াজ শুনতে পেলেন। তিনি ধীরে ধীরে ঘুরলেন এবং পরের মুহূর্তেই তার শ্বাস যেন আটকে গেল, কারণ তার সামনে অজয় প্রতাপ সিনহা দাঁড়িয়েছিলেন। নেহার চোখ ধীরে ধীরে নিচে নেমে গেল। সম্ভবত এত বছর পরেও তিনি অজয়ের চোখে সরাসরি তাকানোর সাহস জোগাতে পারছিলেন না। অজয় কয়েক কদম এগিয়ে এলেন এবং কিছুটা দূরে গিয়ে থামলেন। তিনি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন। তার মুখে রাগ ছিল না, ছিল এক গভীর গাম্ভীর্য। নেহা। অজয়ের কণ্ঠস্বর খুব নিচু ছিল, কিন্তু সেই একটি শব্দে অনেক বছরের দূরত্ব লুকিয়েছিল। নেহার চোখের পাতা হালকা কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, আপনি এখানে কেন এসেছেন? তার গলায় সংকোচ ছিল, ভয় ছিল এবং সম্ভবত কিছুটা কষ্টও ছিল। অজয় কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। তুমি এখানে কিভাবে? নেহা কিছু বললেন না। তিনি শুধু দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন। তার কাছে এই প্রশ্নটি খুব ভারী ছিল। অজয়ের নজর তার মুখের ওপর গেল। তিনি সেই নেহা ছিলেন যাকে তিনি একসময় খুব কাছ থেকে চিনেছিলেন, কিন্তু এখন তার মুখে আগের সেই উজ্জ্বলতা ছিল না। সেখানে ছিল শুধু ক্লান্তি আর সংগ্রামের ছাপ। অজয় ধীরে ধীরে বললেন, তুমি কোনোদিন জানালে না কেন? নেহা হালকা তিতকুটে হাসির সঙ্গে বললেন, কি জানাতাম আর কাকে জানাতাম? তার গলায় এমন এক সত্য ছিল যা কয়েক মুহূর্তের জন্য অজয়কেও চুপ করিয়ে দিল। কয়েক সেকেন্ড পর নেহা নিজেই বলতে শুরু করলেন, যখন আমি তালাক নিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল আমি সব সামলে নেব। মনে হয়েছিল একা আমি আমার জীবন ঠিকভাবে চালাতে পারব। তিনি কয়েক মুহূর্ত থামলেন। তারপর ধীরে ধীরে বললেন, কিন্তু জীবন ততটা সহজ হয় না যতটা আমরা ভাবি। অজয় চুপচাপ শুনতে থাকলেন। নেহা বলতে থাকলেন, চাকরির চেষ্টা করেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু কোথাও কাজ মেলেনি। ধীরে ধীরে টাকা শেষ হয়ে এলো। তারপর বাধ্য হয়ে এখানে কাজ করতে হলো। তার চোখ তখনও নিচু ছিল। তিনি সম্ভবত চাইছিলেন না অজয় তার চোখের জল দেখুক। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল। তারপর নেহা ধীরে ধীরে বললেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। অজয় এই কথা শুনে হালকা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছো? তিনি ধীর স্বরে বললেন, তোমার কি সত্যিই মনে হয় তুমি ঠিক আছো? নেহা এবার কোনো উত্তর দিলেন না। অজয়ের নজর কয়েক মুহূর্ত মেঝের উপর স্থির রইল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, নেহা, সেদিন যদি তুমি একটু থামতে, আমার কথা শুনতে, তবে হয়তো আজ সবকিছু অন্যরকম হতো। কথা শোনা মাত্র নেহার চোখের জল আর বাঁধা মানল না। তিনি দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আমি জানি, তিনি ধীর গলায় বললেন, এখন বুঝতে পারি সেদিন আমি অনেক বড় ভুল করছিলাম। তার গলা ধরে এলো। আমি ভেবেছিলাম আপনি আমাকে বোঝেন না, কিন্তু সত্যিটা হলো আমি আপনাকে বুঝতে পারিনি। করিডোরে কয়েক সেকেন্ড শুধু তার ফোঁপানির শব্দ শোনা গেল। অজয় শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি কখনো তোমাকে ভুল বুঝিনি নেহা। আমার শুধু কষ্ট এই কারণে ছিল যে তুমি আমাকে কথা বলার সুযোগ দাওনি। নেহা চোখ মুছলেন। তিনি প্রথমবারের মতো ধীরে ধীরে অজয়ের দিকে তাকালেন। তার চোখে গভীর অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। যদি সময় ফিরে আসত, তিনি ধীরে ধীরে বললেন, তবে হয়তো আমি সবকিছু অন্যভাবে করতাম। অজয় কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার মুখে তখনও সেই শান্ত গাম্ভীর্য ছিল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, সময় ফেরত আসে না, কিন্তু মানুষ চাইলে নতুন শুরু অবশ্যই করতে পারে। নেহা এই কথা শুনে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। সম্ভবত তিনি আশা করেননি যে অজয় এমন কিছু বলবেন। ঠিক সেই সময়ে হল থেকে হাততালির আওয়াজ আবার শোনা গেল। পার্টি তখনও চলছিল, কিন্তু সেই ছোট করিডোরে দাঁড়িয়ে থাকা দুই মানুষের জীবন যেন কোনো নতুন মোড়ের সামনে এসে থমকে গিয়েছিল। নেহা ধীরে ধীরে বললেন, আপনার ফেরত যাওয়া উচিত, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। অজয় কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে না বলে ঘুরতে লাগলেন, কিন্তু 2 কদম যাওয়ার পর তিনি হঠাৎ থেমে গেলেন এবং ধীরে ধীরে ঘুরে নেহার দিকে তাকালেন। সেই মুহূর্তে নেহার শ্বাস যেন আটকে গেল। তার মনে হয়েছিল অজয় কিছু না বলেই চলে যাবেন, যেমন জীবনের অনেক সিদ্ধান্ত শব্দ ছাড়াই শেষ হয়ে যায়। কিন্তু অজয়ের চোখে এবার অন্য কিছু ছিল। সেখানে কোনো অভিযোগ ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু এক গভীর শান্তি আর একটি সংকল্প। অজয় কয়েক সেকেন্ড নেহাকে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, নেহা, তুমি কি সত্যিই মনে করো
জীবন শুধু অনুশোচনার সঙ্গে বাঁচার জন্য হয়? নেহাই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বললেন, না, কিন্তু কিছু ভুল এমন হয় যা মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। অজয় হালকা মাথা নিচু করলেন, যেন তার শব্দগুলো বোঝার চেষ্টা করছেন। তারপর শান্ত গলায় বললেন, ভুল শুধু তোমার ছিল না, সম্ভবত আমারও ছিল। সেই সময় আমার আরও ধৈর্য ধরা উচিত ছিল। নেহা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, না অজয়, ভুল আমারই ছিল। আপনি সব সময় বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হতো আপনি আমাকে বোঝেন না, কিন্তু আজ বুঝতে পারছি সেই সময় সবচেয়ে বুদ্ধিমান আপনিই ছিলেন। তার চোখে আবার জল এলো। তিনি দ্রুত তা মোছার চেষ্টা করলেন। আজ যখন মানুষ আমাকে এভাবে বকে, যখন কেউ আমার সম্মানের তোয়াক্কা ভরে না, তখন বুঝতে পারি আপনি সব সময় আমাকে সম্মান দিয়েছিলেন। আমি নিজেই সেই সম্মানকে প্রত্যাখ্যান করেছিলাম। অজয় চুপচাপ তার কথা শুনতে লাগলেন। করিডোরের হালকা আলোয় দুজনের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। বাইরের হলে পার্টি তখনও চলছিল, কিন্তু এখানে সময় যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণ পর অজয় ধীরে ধীরে বললেন, নেহা, যদি আজও তোমার মনে হয় তুমি ভুল করেছিলে, তবে কি তুমি সেই ভুল শুধরে নিতে চাও? নেহা অবাক হয়ে তার দিকে তাকালেন। শুধরে নেব? অজয়ের কণ্ঠস্বর তখনও শান্ত ছিল। হ্যাঁ, কারণ জীবন কোনো একটা সিদ্ধান্তে শেষ হয়ে যায় না। মাঝে মাঝে মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। নেহার চোখে আবার জল এলো। তিনি ধীরে ধীরে বললেন, আমার দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার নেই অজয়। আমি সেই সম্পর্ক নিজে ভেঙেছিলাম, যা আপনি বাঁচাতে চেয়েছিলেন। আপনি সেদিনও আমাকে আটকেছিলেন, কিন্তু আমিই চলে গিয়েছিলাম। অজয় কয়েক কদম এগিয়ে এলেন। এখন দুজনের মধ্যে দূরত্ব খুব কমে গিয়েছিল। তিনি ধীরে ধীরে বললেন, হতে পারে সেদিন তুমি চলে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে কখনো আমার মন থেকে সরাইনি। নেহার শ্বাস যেন আটকে গেল। তিনি অবিশ্বাস্য চোখে অজয়কে দেখতে লাগলেন। অজয় আরও বললেন, তালাকের পর আমি নিজেকে কাজে ব্যস্ত করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু সত্যিটা হলো আমি কখনো সেই সম্পর্ক ভুলতে পারিনি। সম্ভবত তাই আজ তোমাকে এখানে দেখে আমার রাগ হয়নি, কষ্ট হয়েছে। কয়েক সেকেন্ড দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর অজয় ধীরে ধীরে বললেন, নেহা, মানুষের আসল পরিচয় এটা নয় যে সে জীবনে কত ভুল করেছে। আসল পরিচয় হল ভুল বোঝার পর সে কি করে। নেহার চোখ দিয়ে জল অনবরত পড়ছিল। তিনি ধীর গলায় বললেন, যদি সেদিন আমি আপনার কথা শুনতাম, যদি একটু ধৈর্য ধরতাম, তবে হয়তো আজ আমার জীবন অন্যরকম হতো। আমি নিজের হাতে সব ভেঙে দিয়েছি। অজয় তার কথা মন দিয়ে শোনেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি সম্পর্ক ভেঙেছিলে, কিন্তু সম্মান ভাঙনি। আর এই কারণেই আজও আমি তোমাকে সেই চোখেই দেখি। নেহার চোখে বিস্ময় আর আবেগ একসঙ্গে উপচে পড়ল। অজয় ধীরে ধীরে বলতে থাকলেন, আজ হলে যখন তোমাকে সবার সামনে বকা হচ্ছিল, তখন আমার মনে হলো আমি যদি চুপ থাকি, তবে তা শুধু তোমার নয়, আমারও অপমান হবে। করিডোরে আবার কয়েক মুহূর্তের নীরবতা ছেয়ে গেল। তারপর অজয় হঠাৎ বললেন, চলো আমার সাথে। নেহা চমকে গেলেন, কোথায়? অজয় হালকা হাসির সঙ্গে বললেন, সেখানেই, যেখান থেকেই গল্প শুরু হয়েছিল। নেহা কিছু বুঝতে পারলেন না, কিন্তু তিনি চুপচাপ তার সাথে চলতে লাগলেন। দুজনে ধীরে ধীরে হলের দিকে এগিয়ে গেলেন। তারা ভিতরে প্রবেশ করতেই অনেক মানুষের নজর তাদের দিকে ঘুরে গেল। পার্টি তখনও চলছিল, গান বাজছিল, মানুষ কথাবার্তা বলছিল, কিন্তু হঠাৎ পরিবেশ বদলাতে শুরু করল যখন মানুষ দেখল জেলাশাসক অজয় প্রতাপ সিনহা একজন পরিচারিকাকে সাথে নিয়ে ভিতরে আসছেন। বিকাশ শর্মাও তাদের দেখতে পেলেন এবং দ্রুত তাদের কাছে এলেন। স্যার, সব ঠিক আছে তো? অজয় শান্ত স্বরে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে, শুধু আমার কিছু বলার আছে। তার কণ্ঠস্বর শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও ধীরে ধীরে সেখানে জড়ো হতে লাগলেন। অজয় কয়েক সেকেন্ড হলে উপস্থিত মানুষদের দেখলেন, তারপর স্পষ্ট গলায় বললেন, কিছুক্ষণ আগে এখানে একটি ঘটনা ঘটেছে যেখানে এক মহিলাকে সবার সামনে বকাঝকা করা হয়েছে। হলে গুঞ্জন শুরু হল। অজয় আরও বললেন, যাকে আপনারা পরিচারিকা ভেবে অপমান করছিলেন, তিনি শুধু একজন কর্মচারী নন। সবার নজর এখন নেহার ওপর স্থির হয়ে গেল।
অজয়ের কণ্ঠস্বর এখন আরও জোরালো হল। ইনি সেই মহিলা যার সাথে আমি 7 পাকে বাধা পড়েছিলাম। ইনি আমার স্ত্রী ছিলেন এবং আজকেও এর সম্মান আমার কাছে একই রকম। পুরো হল একদম শান্ত হয়ে গেল। কমলেশ শর্মাও একথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। নেহার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি সম্ভবত কখনো ভাবেননি যে অজয় তার জন্য এভাবে দাঁড়াবেন। অজয় ধীরে ধীরে তার দিকে তাকালেন এবং বললেন, সম্পর্ক ভেঙে যায় ঠিকই, কিন্তু মন যদি পরিষ্কার থাকে তবে সেগুলোকে আবার জোড়া লাগানো যায়। তারপর তিনি নেহার দিকে ঘুরে খুব শান্ত স্বরে বললেন, নেহা, আজও যদি তোমার মনে হয় আমাদের গল্প শেষ হওয়া উচিত নয়, তবে তুমি কি আমার সাথে আবার নতুন করে শুরু করতে চাও? হলে দাঁড়িয়ে থাকা মানুষরা শ্বাস রুদ্ধ করে এই দৃশ্য দেখছিলেন। নেহা কয়েক মুহূর্ত কিছু বলতে পারলেন না। তারপর ধীরে ধীরে বললেন, আমি এই যোগ্য নই অজয়। আপনি সবসময় আমার সম্মান করেছেন, আর আমি আপনাকে কষ্ট দিয়েছি। অজয় হালকা হাসির সঙ্গে বললেন, মানুষের মহত্ব এতে নয় যে সে কখনো ভুল করেনি, মহত্ব এতে যে সে ক্ষমা করতে জানে। নেহার চোখে এখন শুধু জল ছিল না, ছিল কৃতজ্ঞতা। তিনি ধীরে ধীরে বললেন, যদি আপনি সত্যিই আমাকে ক্ষমা করে থাকেন, তবে আমি কথা দিচ্ছি, এবার আমি সেই সম্পর্কের মর্যাদা বুঝব যা আমি একবার হারিয়ে ফেলেছিলাম। অজয় ধীরে ধীরে তার হাত ধরলেন এবং সেই মুহূর্তে হলে উপস্থিত মানুষজন হাততালি দিতে লাগলেন। কয়েক মাস পর সেই একই শর্মা প্যালেসে আরও একটি অনুষ্ঠান হল, কিন্তু এবারের পরিবেশ ছিল অন্যরকম। এবার সেখানে অজয় প্রতাপ সিনহা এবং নেহার বিয়ে হচ্ছিল। যেখানে একসময় নেহা পরিচারিকার মতো চুপচাপ দাঁড়িয়েছিলেন, সেখানে আজ তিনি কোণে হয়ে দাঁড়িয়েছিলেন। আর সেদিন সবাই দেখল যে আসল মহত্ব শক্তিতে নয়, ক্ষমা করে দেওয়ার মতো হৃদয়ে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে সম্পর্ক রাগ আর অহংকার দিয়ে নয়, বরং বোঝাপড়া আর ধৈর্য দিয়ে চলে। মাঝে মাঝে এক মুহূর্তের জেদ পুরো জীবনকে বদলে দেয়, কিন্তু মন যদি বড় হয় তবে ভেঙে যাওয়া সম্পর্কও আবার জুড়ে যেতে পারে। ভুল করা মানুষের দুর্বলতা নয়, কিন্তু নিজের ভুল বুঝে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া মানুষের সবচেয়ে বড় শক্তি। এখন আপনি বলুন, আপনি যদি অজয়ের জায়গায় হতেন তবে কি নেহাকে পুনরায় গ্রহণ করতেন? আর যদি আপনি নেহার জায়গায় হতেন তবে কি নিজের ভুল স্বীকার করে আবার সেই সম্পর্কে ফেরার সাহস করতে পারতেন? আপনার কি মনে হয়, অজয়ের সিদ্ধান্ত সঠিক ছিল নাকি তার এগিয়ে যাওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল কালাম ভয়েস সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গল্পের সাথে।